Okay. So thank you everyone. Welcome to my class on Heart of Darkness. This is my probably second class on Heart of Darkness. In the first class, we have discussed about the background of modernism. What is modernism? What are the socio-political impacts on modernism that has influenced a text like Heart of Darkness? As we know that basically Heart of Darkness, it is a novella. It's a novella based on the colonialism of the Belgian people on the Congo Free State. It is a short novel published by the Polish English novelist Joseph Conrad in 1899. A very important year because it is actually on the juncture point of the 20th century. And this is actually at the very advent and at the inception of the modernism, the movement, the intellectual cultural movement of the modernism. In the previous class, we have discussed about some of the great thinkers of the modernism who actually changed completely the paradigm of the modernist thought. Who were they? Karl Marx, who for the first time introduced the conception of the economics into our evolutionary system. Then there is another thinker, Freud, who for the first time talked about the importance of the libidinal energy and the division of the mind into id, ego, and superego. And of course, there is Freud. There is Friedrich Nietzsche, who declared for the first time that God is dead, that there is no longer God, and hence there is no certainty and complete contingency in this universe. কেবলমাত্র অনিশ্চয়তা ছাড়া এই বিশ্বে আর কিছু নেই। এই যে ডিক্লারেশন প্রথমবারের জন্য নিটশে, ফ্রয়েড এবং মার্কস এরা করলেন, এর ফলে যেটা ঘটলো, মডার্নিজম সম্পূর্ণভাবে ভিক্টোরিয়ান এজ থেকে র্যাডিক্যালি ডিফার করলো এবং এর ফলে হার্ট অফ ডার্কনেস বিকামস অলমোস্ট আ ডিফারেন্ট টেক্সট অন দ্যাট জাংচার পয়েন্ট। আমরা জানি ফ্রয়েডের একটা বিরাট বড় প্রভাব এই হার্ট অফ ডার্কনেসের মধ্যে পড়েছিল। ফলে দিস ইজ অ্যাকচুয়ালি নট অ্যান এক্সটার্নাল জার্নি অলওয়েজ, দিস ইজ অলসো অ্যান ইনার জার্নি, and inner journey into the primordial nature of the human self. মানুষের যে প্রাইমোরিয়াল নেচার, তার ভিতরে একটা জার্নি, তার ভিতরের দিকে যাচ্ছে, সে ভিতরের নদীর মধ্যে দিয়ে, নালার মধ্যে দিয়ে এই মার্লো যাচ্ছে। কুর্জকে KURTZ তাকে ফরেস্টের মধ্যে থেকে, এই কঙ্গো জঙ্গলের মধ্যে থেকে তাকে উদ্ধার করতে। আমরা জানি না সত্যি কুর্জ বলে কারোর এক্সিস্টেন্স রয়েছে নাকি কুর্জ ইজ অ্যানাদার অল্টার ইগো অফ মার্লো। যদি নভেলটা বলা হয়েছে একেবারেই একটা কনক্রিট ভিউ পয়েন্ট থেকে, এখানে কোনো ইমাজিনারি ক্যারেক্টারের কথা আলাদা করে বলা হয়নি। এখানে আলাদা করে বলা হয়নি যে দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্যান্টাসি ন্যারেটিভ, কিন্তু উই ক্যান গজ দ্যাট দিস ইজ ভেরি মাচ আ সাইকোলজিক্যাল ন্যারেটিভ। সো এই সাইকোলজিক্যাল ন্যারেটিভের আজকে আমরা একটু একটু করে সামারিটা পড়বো। আমরা সামারি পড়বো, আর হয়তো অল্প অল্প করে আমরা যদি কপিরাইট খাওয়ার চান্স রয়েছে, কারণ ইউটিউব তো কপিরাইট ডিটেক্ট করে ফেলে, তো আমরা অল্প করে দেখবো এই 1979-এর আমেরিকান সাইকোলজিক্যাল ওয়ার ফিল্ম প্রডিউসড বাই ফ্রান্সিস ফোর্ড কপোলা। যে ভদ্রলোক অভিনয় করেছিলেন কুর্জের চরিত্রে, হি ইজ মার্লন ব্র্যান্ডো, and Robert Duvall played in the role of the Willard. Willard হচ্ছে মার্লোর ক্যারেক্টার। এই particular cinema has won Oscars and many rewards. In 1979 it was released, but the plot is completely different. Here the plot is the Vietnam War. US Army Special Forces Colonel Walter E. Kurtz has apparently gone insane and is waging a brutal guerrilla war against the terrified NVA, হচ্ছে People's Army of Vietnam, and PLAF, Liberation Army of the South Vietnam, তার এগেনস্টে এই ইউএস আর্মি স্পেশাল ফোর্সেস খানিকটা পাগল হয়ে গিয়ে, আমরা জানি আমেরিকার সঙ্গে ভিয়েতনামের বিখ্যাত যুদ্ধ হয়েছিল, সেই সম্পর্ক আমরা একটা ছোট্ট মতো সিনেমার একটা ভিডিও ক্লিপিংস একবার একটু দেখে নেব।
এবং একটা আউটপোস্ট অফ দ্য কাম্বোডিয়া, সে কিন্তু ভিয়েতনামে নয়, কাম্বোডিয়ার একটা আউটপোস্টে দাঁড়িয়ে অলমোস্ট বিকামিং আ কাইন্ড অফ ডেমিগড। মন্টাগনার্ড ট্রুপস, মন্টাগনার্ড হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস অফ দ্য ভিয়েতনামের কয়েকজন ইন্ডিজিনাস পিপল, তাদের মধ্যে ডেমিগড হয়ে গেছেন। যেরকম ভাবে ক্রুজ হার্ট অফ ডার্কনেসে একটা ডেমিগডের ফিগার নিয়েছিলেন ইউরোপিয়ান মানুষ, গেছেন আফ্রিকাতে, কমপ্লিটলি আফ্রিকান রিচুয়ালে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে বন্দি করে ফেলেছেন, সম্পৃক্ত হয়ে গেছেন। তার নিজের যে ইন্টেন্ডেড মানে ফিউচার ওয়াইফ, তাকে 20th সেঞ্চুরির শুরুর দিকে বলা হতো ইন্টেন্ডেড, মানে বেসিক্যালি ফিয়ন্সে, সেই ইন্টেন্ডেড তার জন্য অপেক্ষা করছে, কিন্তু ওখানে গিয়ে তিনি একটা আফ্রিকান মিস্ট্রেসের সঙ্গে সংসার করছেন এই গুডস হার্ট অফ ডার্কনেসে। এখানে সিচুয়েশন ইজ ডিফারেন্ট। হিয়ার দ্য ম্যান ইজ দ্য ইউএস আর্মি স্পেশাল ফোর্সেস কর্নেল ওয়াল্টার ই গুডস, এবং তাকে খুঁজতে যাচ্ছেন ক্যাপ্টেন বেঞ্জামিন এল উইলার্ড। ফিল্ড ফোর্সের হেডকোয়ার্টার্স থেকে তাকে ডেকেছে, যাও টার্মিনেট কুডসেস কমান্ড উইথ এক্সট্রিম প্রেজুডিস। তাকে বলেছে যে কুডসেস কমান্ডটাকে সম্পূর্ণরূপে ওখানে টার্মিনেট করো, যদি কুডস ওখানে সম্পূর্ণরূপে রাজত্ব করতে না পারে। নিজের মতো করে লড়াই চালাচ্ছে সে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেটরদের কথা শুনছে না। ফলে বুঝতে পারছো কনটেক্সট অনেকটা ডিফারেন্ট, ধরন অনেকটা ডিফারেন্ট, কিন্তু এই কলোনিয়ালিজমের কনটেক্সটটাকে একেবারে পোস্ট কলোনিয়াল কনটেক্সটে এসে ফেলে এই সিনেমা তৈরি করার চেষ্টা করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। সো যাই হোক, আমরা হার্ট অফ ডার্কনেসের সামারিটা আস্তে আস্তে এবার পড়তে শুরু করব। এই বেসিক ইনফরমেশনগুলো সবই দিয়ে দিয়েছি। যে ইনফরমেশনটা দেওয়া বাকি সেটা একটু দিয়ে দিই। মানে হোয়াই দ্য সেটিং ইজ কঙ্গো, বিকজ মানে about the background of the colonialism. Congo was actually a perfect colony for Leopold II, who was the Belgian king, for several reasons. Why? First, because of the ivory and the rubber were plentiful and could be systematically gathered and shipped to Europe. এটা আমি ক্লিফ নোটস থেকে পড়ছি, তোমাদের অলরেডি আমি মেটেরিয়ালটা সাপ্লাই করে দিয়েছি। ফলে প্লেন্টি অফ আইভরি এবং রাবার ছিল সেখানে, এর ফলে ইউরোপে খুব সহজে সেটা আনা যেত, which is actually a source of great money. Second, the only law there was Leopold's. Although that he constantly presented himself to his European contemporaries as a philanthropist and a humanitarian, but he was not. He ran the Congo without ever visiting it from a distance with an iron hand. And third, labor was very much plentiful and more important to Leopold, and free because his agents routinely forced the Congolese into slave labor by means of torture and intimidation. Constant torture and intimidation means inculcating fear, ভয়ের মধ্যে দিয়ে exploit করতো আফ্রিকান যারা কলোনাইজ তাদের। এর ফলে যেটা ঘটেছিল সেই সময় আমরা বলতে পারি গোটা কঙ্গো জুড়ে লিওপোল্ড সেকেন্ডের এই আইভরি ট্রেডিং এবং রাবার এবং আইভরি তারা ইম্পোর্ট করে নিয়ে আসতো, মানে বেসিক্যালি এক্সট্রাক্ট করে নিয়ে আসতো। এর ফলে আমরা এটুকু বলতে পারি যে কঙ্গো অ্যাকচুয়ালি বিকামস স্টোরি অফ আ গ্রেট এক্সপ্লয়টেশন, একটা ভয়ঙ্কর এক্সপ্লয়টেশনের গল্প আমরা এই কঙ্গের মধ্যে পাবো। আমরা গল্পের সেকশন 1 এর সামারিটা একবার দেখার চেষ্টা করব। 3টে সেকশনে ভাগ রয়েছে এই নভেল। সেকশন 1, aboard the cruising yawl of the Nile। গল্পটা শুরু হচ্ছে কিন্তু ইটস আ ফ্রেম ন্যারেটিভ। আমি আগেই বলেছি দ্য নভেল ইজ আ ফ্রেম ন্যারেটিভ, রাইট? ফ্রেম ন্যারেটিভ মানে গল্পটা শুরু হচ্ছে লন্ডনে, রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভে পিছনের দিকে তাকিয়ে মার্লো is delineating about his own journey to the river Congo, and in this way the river Thames and Congo are almost commingling with one another. Thames এবং Congo দুটো ডিফারেন্ট হিস্টোরিক্যাল কনটেক্সটে ডিফারেন্ট জায়গাতে লোকেটেড, কিন্তু একটা তরঙ্গ দ্রাঘিমায়, সময়ের তরঙ্গ দ্রাঘিমায় একটা জায়গায় চলে আসছে। এর ফলে গল্পটা, the entire story is a
frame narrative. Frame narrative means narration within narration. So aboard the cruising yawl, yawl means a kind of boat. The Neel, boater naam hocche Neel. An unnamed listener describes the setting and recounts Marlowe's tale. একজন unnamed listener যে ওই মার্লোর গল্পটা শোনার জন্য বসে আছে, he is an unnamed listener and he describes the setting. সে এই সেটিংটা বলছে, শুধু সেটিং নয়, সে এই মার্লোর গল্পটাও বলছে। গল্পটা মার্লো বলছে about his own life. মার্লোর কাছ থেকে গল্পটা শুনে লিসেনার আমাদের বলছেন, the listener is perhaps Conrad himself, the unknown listener. আমরা জানি Conrad was a sea captain. তার কাজ ছিল বিভিন্ন জায়গায় জাহাজ নিয়ে যাওয়া, ফলে এই জাহাজের যারা নাবিক ক্যাপ্টেন এদের সঙ্গে কথাবার্তা বলা তার ডেইলি এক্সপেরিয়েন্সের মধ্যে পড়ে। ফলে the narrative is almost like মহাভারত। মহাভারতের আসল ন্যারেটিভ বলছেন আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বৈশম্পায়ন গিয়ে বলছেন জনমেজয়ের সর্পযজ্ঞে সেটা শুনেছেন উগ্রশ্রবা সৌতি। তো এই যে একটা ন্যারেশন ডাইরেক্টলি না বলে গল্পের মধ্যে গল্প, তার ভিতরে আর একটা গল্প। তোমরা কিন্তু হ্যামলেট পড়ে থাকো, তখন অবশ্যই মাউস ট্র্যাপ বলে ড্রামা উইদিন দ্যাট ড্রামা অনেকে পড়েছো। নাটকের মধ্যে একটা নাটক, যে নাটকের মধ্যে দিয়ে হ্যামলেট উইল ইনফ্যাক্ট কিল হিজ আঙ্কেল ক্লডিয়াস, তাকে মারার প্রচেষ্টা করবে, যেখানে মাউস ট্র্যাপ। তাহলে ড্রামা উইদিন আ ড্রামা, স্টোরি উইদিন আ স্টোরি। And the sun is setting as Marlowe begins to account of his voyage up to the river Congo. Marlowe reflects on the British legacy of exploration and calls London one of the dark places of the earth. Babo, London, সেই সময় one of the most reputed cities across the whole world, and he is talking about one of the dark places of the earth, as if he is comparing London with that of the Congo. একই সঙ্গে লন্ডন এবং কঙ্গো যেন এক হয়ে যাচ্ছে। And he then reflects on how the Romans explored the Britain and how it fell to be sent to the very end of the world, where the explorer found such a contrast between the civilization of the Rome and that remote wilderness. Roman colonization of the Great Britain কবে হয়েছিল? Any idea? Roman colonization of the Great Britain, any idea? জানা উচিত। Roman colonization of the Great Britain occurred actually before the Anglo-Saxon period. Generally খ্রিস্টপূর্বাব্দ 400 থেকে 55 থেকে 400 অব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্বাব্দ 9 সম্ভবত রাজত্ব করেছিল রোমান। আমরা দেখে নেব colonization of Britain, কারণ তারপরে এলো ওরা। Yes, colonization of the Britain. রোমান ব্রিটেন যাকে বলে 55 থেকে 54 খ্রিস্টপূর্বাব্দ থেকে, মানে ওই 43-44 থেকে 410, এরপরে অ্যাংলো স্যাক্সনরা আসতে আরম্ভ করেন। জুলিয়াস সিজার ইনভেডেড ব্রিটেন ইন 55 to 54 BC, এবং তারা যখন প্রথমবার ব্রিটেনে আসে, রোম ওয়াজ আ গ্রেট সিভিলাইজেশন অন দ্যাট পয়েন্ট অফ টাইম, রাইট? রোম একটা বিরাট বড় ফোর্স, সেখানে কয়েকজন ব্রিটন এবং কেল্টিক ট্রাইব সেখানে থাকে, ফলে তাদের তো একটা অসভ্য জায়গা লাগবেই। ফলে আফ্রিকানদেরকে কলোনাইজ যখন প্রথম ইউরোপিয়ানরা করতে যাচ্ছে, ন্যাচারালি তার আগে মার্লো আমাদের রিমাইন্ড করে দিচ্ছে that colonization is an old disease, পুরনো রোগ, it's an old practice of domination, hegemonization and exploitation. It's an old disease, এবং আজ থেকে প্রায় কয়েকশো এবং হয়তো 1000 বছর আগে, এই গল্প লেখা 1900 সালে, প্রায় 2000 বছর আগে, মানে অ্যাকচুয়ালি 1900 বছর আগেই এই ব্রিটেনকে দখল করেছিল রোমেরা। সেই রিমাইন্ডিং আমাদের করে দিচ্ছে মার্লো। So
Marlowe's early life and new employment. Motivated by the wanderlust, Marlowe pursues the captaincy of a freshwater steamer in Africa. পরে মার্লো নিজের জীবনী বলছে, কি জীবনী বলছে, কি জীবন বলছে, that he wasn't motivated by the spirit of the wanderlust, যে ভ্রমণ করতে ভালোবাসতো, সারা পৃথিবীর জ্ঞান নিজের মধ্যে নিতে পছন্দ করতো. He pursues captaincy of a fresh water steamer in Africa. আফ্রিকাতে একটা ফ্রেশ ওয়াটার স্টিমারের ক্যাপ্টেন্সি করতে আরম্ভ করে. A largely unexplored region that features a large river. The বড় নদী রয়েছে. Having exhausted his own leads for employment, Marlowe turns his aunt for assistance. Marlowe তার আন্টের কাছে গেল কোনো এমপ্লয়মেন্ট না পেয়ে. His aunt recommends a nephew to the wife of a high-ranking company administrator. আগেকার দিনে এরকম হতো, আমরা চাঁদের পাহাড় পড়েছি, শঙ্করকে যেরকম তার জামাইবাবু রিকমেন্ড করেছিল আফ্রিকাতে রেলওয়ে চাকরির জন্য, সেরকম ভাবেই মার্লোর আন্টের কাছে গেল. আন্ট তার একজন চেনা জানা নেফিউয়ের কাছে, তার নেফিউকে মানে মার্লোকে পাঠালো একজন চেনা জানা মানুষের কাছে, and the company hires Marlowe. When Marlowe travels to Europe to meet his employers, he feels uneasy because he senses that he has been let in on some conspiracy. তার মনে হচ্ছে না সে কোনো একটা ষড়যন্ত্রের পার্ট. The company physician asked to measure Marlowe's head and notes that those who voyage to Africa never return, and cryptically mentions that the changes take place inside one's head. The company physician, যে ডাক্তার, মার্লোকে পরীক্ষা করার সময় বললেন যে যারা আফ্রিকা যায় তারা কেউ ফেরে না, এবং বলেন যে মাথায় রেখো, যারা ফেরে না বলতে এটা বলছে তারা তাদের মৃতদেহ ফেরে তা নয়. The changes, তারা যে মানুষটা যায় সে মানুষটা ফেরে না. The changes take place inside one's head. এই বলে আমাদের section 1 of the narrative শুরু হচ্ছে. The section 1 of the narrative is in London. আমি আগেই বলেছি, it's actually a journey back from the city to the jungle. So it is basically a journey from the Freudian superego. Superego is the state of all kinds of conscience. It is basically represented by the city. It is actually a state of social conscience. All the institutions, socio-cultural institutions of the society are present, like school, colleges, universities, are all present in the London. So it's a journey from the London down to the Africa. যাবে কোনখান দিয়ে? রিভারের মধ্যে দিয়ে. রিভার যেন নিজের মতো, যেন নিজের সেলফ, নৌকা থেকে চোখ রাখলে রিভারের মধ্যে নিজেকে দেখা যায়, নিজের মুখকে. তোমরা নার্সিসাসের গল্প শুনেছো, নার্সিসাসকে নিয়ে বিখ্যাত ছবি ক্যারাভিজিও তোমরা নিশ্চয়ই দেখেছো. NARCISSUS, নার্সিসাসের মাইথোলজি তোমরা শুনেছো, বিখ্যাত গ্রিক মাইথোলজি, যেখানে নার্সিসাস নিজের প্রেমে নিজে পড়ে যাবে, মানে হি অলওয়েজ ফেল্ট ইন লাভ উইথ হিমসেলফ, সেখান থেকে নার্সিসাস কথাটা আসে. This is Caravagio's famous painting, the portrait of the Narcissus. Narcissus নিজেকে দেখছে. গ্রিক মাইথোলজির one of the greatest story, যেটা ওভিড তার মেটামরফোসিসের বুক 3 তে এটা লেখেন. বুক 3 ইনফ্যাক্ট যে বইটা পেঙ্গুইনের, সেখানে ক্যারাভিজিওর বিখ্যাত পেইন্টিং এই ছবিটা দেওয়া আছে. ফলে এই যে জলের কাছে আমরা রিফ্লেকশনের কাছে কেন যাই? নিজেকে দেখবো বলে. সো ইগো ইজ অ্যাজ ইফ দ্য প্রজেক্ট ইটসেলফ. যাবে কোথায়? জঙ্গলে. ফরেস্ট ইজ অ্যাকচুয়ালি দ্য স্পেস ফর দ্য অ্যাকচুয়ালাইজেশন অফ অল কাইন্ড অফ হিউম্যান ডিজায়ার. আমাদের যে মানুষের যে যত প্রাইমোরিয়াল ডিজায়ার, সেটাকে অ্যাকচুয়ালাইজেশনের সব থেকে খারাপ জায়গা হচ্ছে অ্যাজ ইফ দিস জঙ্গল. তো সেই জার্নি আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট a Freudian জার্নি শুরু হচ্ছে. So Marlowe sails to Africa and travels up the coast, slowly passing what he calls insignificant settlement. Grayish white specks with a flag flying above them. Marlowe যাচ্ছে ছোট ছোট সেটেলমেন্টের উপর দিয়ে, গ্রেইশ এবং হোয়াইটিশ স্পেকস এর মধ্যে দিয়ে, যেখানে একটা বড় বড় ফ্ল্যাগ রয়েছে তার উপরে মানে 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 দুলছে আর কি, symbolizing that it is a colonial landscape. En route যাওয়ার পথে, the steamer encounters a man of war shelling the shore but producing negligible effects.
হঠাৎ করে দেখলো যাওয়ার সময় স্টিমার একজন ম্যান অফ ওয়ার, যুদ্ধের মানুষ, শোরের ওখানে শেলিং করছে, মানে এখানে এসে বসে রয়েছে, বাট কোনো মানে মানে যাওয়ার চেষ্টা করছে বেসিক্যালি স্টিমার দিয়ে, কিন্তু স্টিমারটা কোনো এফেক্ট হচ্ছে না, মানে স্টিমার ঠিক মতো চলছে না। দিস কাইন্ড অফ মেকানিক্যাল প্রবলেম সিম্বলাইজিং যে আফ্রিকাতে যারা আসে তো ঠিক আছে, কিন্তু কেউ ফেরে না। এই নন রিটার্নেবল স্টেট, আ ডিফারেন্ট মানুষ, আ ডিফারেন্ট হিউম্যান বিং রিটার্নস। চলছে জাহাজের মধ্যে দিয়ে, স্টিমারের মধ্যে দিয়ে, নদীর মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। আফটার 3 months মার্লো অ্যারাইভস অ্যাট দ্য মাউথ অফ দ্য বিগ রিভার। আমরা জানি একটা আসল রিভারের মধ্যে যেতেই, মানে আফ্রিকাতে রিভারের মধ্যে ঢুকতেই সময় লাগতো কয়েক মাস, বাট ইমিডিয়েটলি হেডস টু আ সেটেলমেন্ট 30 miles আপ রিভার। 30 মাইল আপ রিভারের মধ্যে সেটেলমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটেলমেন্ট মিনস তাদের কলোনি, and there he observes construction projects and equipment in disarray and indigenous people suffering as project laborers. দেখলো বিরাট বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে, ইকুইপমেন্ট, বিভিন্ন যন্ত্রাংশ চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে, and indigenous African people are suffering as project labor, সেখানে তারা প্রজেক্ট লেবার হিসেবে কাজ করবে, তাদের ভয়ঙ্কর একটা এক্সপ্লয়টেশনের চাকরি। To avoid a group of convicts, Marlowe steps into a shady grove and discovers a group of Africans near death from exhaustion. But this is actually the picture of the African people. এখান থেকে প্রশ্নটা করে যে what kind of picture of colonialism and exploitation and domination Conrad depicts. আফ্রিকান লেবার শুয়ে রয়েছে প্রায় মৃত্যুর মুখে, মনে হচ্ছে exhaustion থেকে। And afterwards he encounters an anomaly, the company's impeccably dressed chief accountant. The accountant mentions a Mr. Coods and asks Marlowe to deliver the message that everything at the outer station is very satisfactory. এরপরে মার্লো প্রথমবার এখন সে বুঝতে পারলো তার কাজটা কি। Afterwards he encounters an anomaly, সে একটা ভুল দেখতে পেল। কোম্পানিজ impeccably dressed chief accountant, খুবই অ্যাকাউন্টেন্ট কিন্তু খুব অদ্ভুত ড্রেস পরা। সে বলল আমাদের যে কোম্পানি তার একজন বড় অফিসার, তার নাম হচ্ছে ক্রুজ, KURTZ, who is the central character, and asked Marlowe to deliver the message that everything at the outer station is very much satisfactory. Outer station মানে inner station নয়। এই যে কথাগুলো outer station very much symbolizes the inner and the outer binary, ভিতর এবং বাহির, মনের বাইরে মনের ভিতরে, আস্তে আস্তে কেন মনের ভিতরে ঢুকছে। এরপরে মার্লো's time at the middle station. Section 1 এ আমরা পাবো মার্লোর journey in the outer station and then at the middle station. Middle station কি হলো? Marlowe leaves the outer station with 30 native porters and a single white companion. কেবলমাত্র একটা white companion নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে 30 native porter নিয়ে মার্লো সেখানে গেছে। আউটার সেখানে with 60 native porter and a single white companion, the group passes through abandoned villages, encounters a drunken white man responsible for security on the road. At abandoned village পেরিয়ে তারা যাচ্ছে, drunken white man কে দেখতে পাচ্ছে যারা intoxicated অবস্থায় পড়ে রয়েছে, and finds corpse of a recently executed native. This is the exploitation. Recently executed থেকে মারা হয়েছে, সেখানকার বাসিন্দা, তার মৃতদেহ দেখতে পাচ্ছে। So exasperated at this white companion's fainting and the porter's reluctance to carry the man, Marlowe threatens his porters and senses he is losing control. তার পোর্টাররা তার কথা শুনছে না। সো এবং তার হোয়াইট কম্প্যানিয়ন প্রায় ফেইন্ট করে পড়ে গেছে একজন, এবং এর ফলে মার্লো তার দেহটাকে তুলে নিয়ে যেতে বলছে, তার নিয়ে যেতে চাইছে না। এর ফলে মার্লো বুঝতে পারছে তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। মানুষ কখন নিয়ন্ত্রণ হারায়, যত বেশি মনের গভীরে যায়, যত তার লাইব্রেরিয়াল এনার্জি সামনে, সেক্সুয়াল ফোর্স তার সামনে তাকে নিয়ন্ত্রণ করতে থাকে, মানে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে না।
Finally, reaching the central station, Marlowe is further exasperated to find his steamer badly damaged. The steamer খুব খারাপভাবে ড্যামেজ করেছে. So he is also uneasy when he meets the station manager and the other whites. Whom he calls pilgrims, pilgrim bolche, who are clearly inept and underproductive. They are basically তেমন ভাবে মানে কি বলবো পুরো এফিশিয়েন্ট নয়. The station manager frets about Mr. Cruz. আবার স্টেশন ম্যানেজার ক্রুজের ব্যাপারে বললো and wishes to travel to the inner station to check on him. স্টেশন ম্যানেজার বললো চলো আমি তোমার সঙ্গে যাব এই মিস্টার ক্রুজের কাছে ইনার স্টেশন. The station's brickmaker, viewed by the whites as the station manager's spy, speaks Cruz as a prodigy. Station manager spy je সে হচ্ছে একজন ব্রিকমেকার যে স্টেশনের ইট তৈরি করে. সে বলল ক্রুজ অ্যাজ আ প্রডিজি. এনিওয়ান প্রডিজি? প্রডিজি মিন্স আ মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি. প্রডিজি মানে এক্সট্রোভার্ট অ্যান্ড প্রডিজি মানে মাল্টি ট্যালেন্টেড ম্যান. দেখে নেবো দি এক্সাক্ট মানে অফ দ্য প্রডিজি. প্রডিগাল সান বলে একটা কথা আছে বাইবেলে. সো প্রডিজি মানে সামথিং এক্সট্রা অর্ডিনারি or inexplicable. আমরা একটু পরে দেখতে পাবো এন্টায়ার ইউরোপ হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য মেকিং অফ দ্য ক্রুজ. ক্রুজের তৈরি পেছনে গোটা ইউরোপের যেন হাত রয়েছে. মানে হি ইজ অলমোস্ট লাইক এন এনলাইটেনমেন্ট ম্যান, আ রেনেসাঁস পার্সোনালিটি. ইউরোপিয়ান রেনেসাঁসের যেন ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে ক্রুজ. তা সত্ত্বেও সেই মানুষটা কিভাবে এই অন্ধকারের রাজত্বে একটা অন্ধকার মানুষে পরিণত হবে তার গল্প. এই গল্প কেবলমাত্র আফ্রিকানদের এক্সপ্লয়েট করা নিয়ে নয়. এই গল্প কেবলমাত্র একটা হোয়াইট ম্যানের অন্ধকার হওয়া নিয়ে নয়. এই কলোনাইজড এবং কলোনাইজার তাদের যে প্রসেসটা একটা এসেনশিয়ালি ট্রানজ্যাকশনাল প্রসেস, that they are both influenced with one another. একে অপরকে দুজনেই ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে. যেরকম ভারতীয়রা ব্রিটিশরা প্রভাবিত করেছিল ভারতীয়দের, একই রকম ভাবে ভারতীয়রা ইনফ্লুয়েন্স করেছিল ব্রিটিশদের. ফলে এই ট্রানজ্যাকশনাল ইনফ্লুয়েন্সের গল্প. অন্ধকারটা সাহেবদের কাছেও যাচ্ছে. হার্ট অফ দ্য ডার্কনেস ইজ ডিসপেলড এন্ড কন্ট্রিবিউটেড. ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে ডার্কনেস. সেও একটা অন্ধকার মানুষে পরিণত হচ্ছে. So manager spy speaks of Cruz as a prodigy but also praises Marlowe for information. Marlowe কাছ থেকে সেই ইনফরমেশন দিতে চায়, কিন্তু মার্লো তো কোনো ইনফরমেশন জানে না. But Marlowe realizes that his aunt's recommendation depicted him in unreasonably glowing terms. তার আন্টের যে রেফারেন্সের থ্রু দিয়ে সে গেছিল চাকরিটা পেয়েছিল, সেটা মার্লোকে একটা অত্যন্ত গ্লোরিফাইং পজিশনে রেখেছে. and he feels that he is nearly telling a lie by not confessing his true qualifications. সে প্রায় মিথ্যে কথা বলে ফেলছে তার সত্যিকারের কোয়ালিফিকেশন না বলে. So Marlowe says that he cannot bear a lie, as lies remind him of mortality. কারণ মিথ্যে কথা তাকে জীবনের কথা মনে করিয়ে দেয়, মানে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, যে মানুষ একটা মরণশীল জীব. সেটা তাকে মানে মিথ্যে কথাটা ক্যানট বিয়ার আ লাই. কারণ কি? কারণ লাইজ রিমাইন্ড মি অফ দ্য মর্টালিটি. আমরা হিউম্যান বিইং আর মর্টাল পিপল, আমাদের জীবনের আয়ু কম, ফলে মিথ্যা যতটা কম বলা যায়. লেটার the mercenary El Dorado exploring expedition arrives at the central station with station managers uncle leading the group. এর পরে একটা মার্সিনারি গ্রুপ, মার্সিনারি মানে যেটা প্রায় বেসিক্যালি পাইরেটদের গ্রুপ, এল ডোরাডো এক্সপ্লোরিং এক্সপিডিশন. আমরা জানি তখন গোটা ইউরোপ জুড়ে লোকজন গোল্ড সিটি, দ্য লস্ট সিটি, যদিও মাইথোলজিতে বলা হয়েছিল এটা পাওয়া যাবে বেসিক্যালি ব্রাজিলে, সাউথ আফ্রিকাতে এল ডোরাডো. আমরা জানি এল ডোরাডো মানে কি? দ্য গোল্ডেন সিটি, যেখানে গোল্ড পাওয়া যায়. এবং এখানেও এই আফ্রিকা জুড়েই এল ডোরাডো সার্চ চলছিল তখন 1900-এ. মার্লো grows increasingly curious about Cruz, a man who had come out equipped with moral ideas of some sort. এই যে ক্রুজের প্রশংসা শুনে বারবার মার্লোর মনে হচ্ছে এই মানুষটা একটা অদ্ভুত মানুষ, যার মধ্যে কোনো একটা অদ্ভুত মরালিটি সে ক্যারি করছে.
ফলে সেকশন 1 এ আমরা দেখতে পাচ্ছি একটা colonial text which depicts the journey of the Marlowe from the outer station to the middle station, and he is ready for his journey to the inner station to Marlowe. This is the first section of the novel. প্রথমে নভেলের প্রথম সেকশনটা আশা করছি আমি বোঝাতে পেরেছি। আমরা একটা বিখ্যাত সিনেমার ছোট মতো ক্লিপিং দেখবো, দেখার পরে এই সিনেমার ক্লিপিংটা দেখবো, তাহলে আমরা কনটেক্সটটা বুঝতে পারবো। তোমরা কেউ সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী দেখেছো? না সরি, তোমরা কেউ সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ দেখেছো? সীমাবদ্ধ না, প্রতিদ্বন্দ্বী, সরি ভুলিয়ে ফেলছি বারবার। প্রতিদ্বন্দ্বী দেখেছো তোমরা সত্যজিৎ রায়ের কেউ? এনিওয়ান ইন দিস ক্লাস? না স্যার, দেখিনি। দেখোনি? আমি একটা বিখ্যাত সিনের কথা বলবো, যে সিনটা দেখতে গেলে এই যে পার্টিকুলার যে সিনেমা অ্যাপোকালিপস নাও, এটা কি নিয়ে? এটা তো এই ভিয়েতনাম ওয়ার নিয়ে। তো এটা কলকাতার কনটেক্সটে তৈরি এই সিনেমা। ইন্টারভিউ সিন অফ ইন্টারভিউ সিন, বিখ্যাত সিন। এই গল্পে যে মেন চরিত্র সিদ্ধার্থ, ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করেছিল, তাকে জব ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য গ্রেটেস্ট ফেনোমেনা অফ দ্য লাস্ট ডেকেড, হোয়াট ইউ থিঙ্ক, তোমার মতে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা গত 10 বছর বা 20 বছর, তোমরা কি বলবে? উত্তর দিয়েছিল সিদ্ধার্থ ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনামের যুদ্ধ। ইন্টারভিউ জিজ্ঞেস করলো ওয়াই দ্য ভিয়েতনাম ওয়ার এন্ড নট দ্য ল্যান্ডিং অফ দ্য মুন, ম্যানস ল্যান্ডিং অফ দ্য মুন, মানুষের চাঁদে যাওয়া নয় তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, ভিয়েতনাম ওয়ার তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, ওয়াই? সে উত্তর দিয়েছিল বিকজ অফ দ্য হিউম্যান এজেন্সি। কয়েকজন মানুষ যারা কৃষক, যারা এগ্রিকালচারালিস্ট, তারা কয়েকটা এগ্রিকালচারের যন্ত্র নিয়ে, কয়েকটা এগ্রিকালচারের অস্ত্র নিয়ে আমেরিকার মতো একটা বিরাট ফোর্স, একটা বিরাট বড় কলোনিয়াল ফোর্স, তাদের জয়ের কাহিনী রুখে দিয়েছিল। মনে রাখো ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হেরে গিয়েছিল। ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনস্ট্যান্স, সেখানে আমেরিকা যুদ্ধে হারছে। এবং সেই ইন্টারভিউয়ের সিনটাই আমরা একবার দেখলে আমরা এই যে কলোনিয়ালিজম এবং কলোনাইজার এবং কলোনিয়ালিস্ট তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে যখন কলোনাইজার হেরে যায় তখন তাকে নিয়ে কিন্তু এই অ্যাপোকালিপস নাও এর মতো সিনেমা হয়। আমরা এই ভিয়েতনাম ওয়ারের কন্টেস্টই অ্যাপোকালিপস নাও। তার আগে আমরা জাস্ট ইন্টারভিউ সিনের একটা অংশ জাস্ট দেখব। এই কপিরাইট খেতে পারি? Just how old are you? Just 25. Yes. When did you graduate? 1966. When did you graduate? Yes, coach. I see. What's your name? Right now it's to find a job. The time of independence. এখানে বড্ড মানে সাউন্ডটা খুবই অল্প লাগছে আমার। এক সেকেন্ড দাঁড়াও দিদি, আর একটু বেটার আমি ইন্টারভিউ সিনটা পেতে পারি। প্রতিদ্বন্দ্বী ইন্টারভিউ সিন, এন্টায়ার সিন অফ দ্য প্রতিদ্বন্দ্বী ইন্টারভিউ সিনটা এই একটাই রয়েছে। আমি একটু জোরে বলছি, তোমরা শুনতে পারলে শুনে নেবে। What is the most outstanding and significant event in the last decade? ভাবছে War in Vietnam. So war in Vietnam. It's less significant than landing in the moon. Tell us why you think that. Because the moon landing, you see, we weren't entirely unprepared for the moon landing. We knew it had to come sometime. We knew about the space flight, the great advances in space technology. Moon landing is basically a linear progression of technology. Already space technology develop করতে শুরু করে দিয়েছে।
I'm not saying it wasn't a remarkable achievement. I'm not saying it's a remarkable achievement. It's definitely a remarkable achievement, but The fact that they did handle people involved in Vietnam, not the war itself, but what it has revealed about the Vietnamese people, about their extraordinary power of resistance. about their extraordinary power of resistance. মানে শুধুমাত্র ওয়ারটা নয়, ওয়ার যেটাকে রিভিল করলো about these Vietnamese people, their extraordinary power of No resistance. one knew they had it in them. And this isn't a matter of technology, it's just plain human courage. It's about very important words, plain human courage. Plain human courageের celebration সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বিতা করছে plain human courageের celebration খানিকটা এই অ্যাপোক্যালিপস নাওতেও হবে। ফলে মার্লো, এই যে মার্লো বলে চরিত্রটা, সে কিন্তু এই ক্রুজের কাছাকাছি যেতে শুরু করেছে হার্ট অফ ডার্কনেসে। আমরা এবারে অ্যাপোক্যালিপস নাও এর কয়েকটা সিন একটু দেখে নেব শুরুর দিকে, তাহলে আমরা বুঝতে পারবো। আমার কাছে এন্টায়ার সিনেমাটাই আছে, তোমরা সময় ডাউনলোড করতে পারো। এই যে মানে the movie actually begins basically in Vietnam. স্ট্রাকচারটা কিন্তু ভিয়েতনামে, এবং it begins with a great rupture. আমরা একটু পরে দেখবো। এই যে হেলিকপ্টার গেল, এবং একদমই কলোনিয়ালিজমের থিম নিয়ে এই সিনেমাটা, কিন্তু অসাধারণ মিউজিক, এবং তারপরেই as if something is burning, জ্বলছে। এই যে He said a word to my wife. it is the character of the Captain Willard, মার্লোর চরিত্রে যে অভিনয় I করছে। said yes to it before, not personally. এই যে ক্যাপ্টেন হুইলার, You worked a এই যাবে হচ্ছে lot on your own, haven't you? এই kid? এই সার্চে, এই ভদ্রলোককে ডিউটি দেবে, ক্রুজের সার্চে যাবে। এবং এখানে তো একদম কনটেক্সট আলাদা, এখানে চারিদিকে হেলিকপ্টার, ভিয়েতনাম ওয়ারের কনটেক্সট, আর ওখানে ছিল কঙ্গোর কনটেক্সট। কিন্তু এটা একেবারেই হার্ট অফ ডার্কনেসের ডাইরেক্ট অ্যাডাপ্টেশন। এটা মানে ইট ইজ দ্য ওনলি মুভি। এবার এইখানে আস্তে আস্তে যত মানে রিভারের কাছাকাছি চলে এসছে, এবার তারা ডার্কনেসের মধ্যে তার যে জার্নি, এই ক্যাপ্টেন হুইলার্ড এবং তার কোম্পানিয়ানদের সেই জার্নি এই প্লের মধ্যে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ওদের 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 মেইন বেস ক্যাম্প আউটার ওয়ালে। এখান থেকে তো আরো ইনারের মধ্যে যাবে, যখন যাবে আরো বেশি করে ডেসক্রাইব করবে, আরো বেশি করে বুঝতে পারবে। বেশ, আমরা টেক্সাস সামারির মধ্যে ফিরছি। আমরা বিশেষ করে এই সিনেমাটার লাস্ট সিনটা দেখবো কেমন ভাবে দেখিয়েছে আর কি, আর তার সঙ্গে সঙ্গে এই গল্পের লাস্ট সিনটাকে কম্পেয়ার করবো। ডিফারেন্ট, সামওয়াট ডিফারেন্ট দে আর। একটাতে ন্যাচারাল ডেথ হবে, একটাতে আনন্যাচারাল ডেথ হবে। এই গল্পতে ন্যাচারাল ডেথ হবে ক্রুজের, আর ওখানে মারবে ক্রুজকে হুইলার্ড। মারলো যদি মারতো ক্রুজকে এরকম মতো, সেইটাই দেখানো হবে ওখানে। এখানে একটু কম নাটকীয়। চলে আসছি আমরা সেকশন 2 তে। তোমরা আমাকে বলো যে তোমরা কি হার্ট অফ ডার্কনেসের মোটামুটি স্পিরিটটা ধরতে পারছো, ধরনটা ধরতে পারছো? হ্যাঁ স্যার, পারছি। ধরতে পারছো তো? বেশ। কারোর কোনো প্রশ্ন আছে এখন অবধি? বুঝতে পারছো? বেশ। বেশ, দাঁড়াও এক সেকেন্ড। তাই গেল এটা। Section 2, intrigue at the central station. So one night, section 2 শুরু হচ্ছে one night intrigue at the central station. Central station একটা ষড়যন্ত্র দিয়ে। So one night, while Marlowe is lying on the steamer's deck, Marlowe steamer's decker উপরে শুয়ে আছে, he overhears the station manager and his uncle speaking about how Cruz
threatens the station manager's position. Aste aste Cruz is no more a kind of benevolent man, no more a demigod. He hears that how Cruz actually threatens the station manager's position. Station manager ke shoriye debe borishe threat koreche. Marlowe also learns that Cruz is the only white at the inner station. Inner station er ekmatro sada chambar manush, having sent his former assistant back to the central station. তার আগের অ্যাসিস্ট্যান্টকে সেন্ট্রাল স্টেশনে পাঠিয়ে দিয়েছে, সে একা ওখানে থাকে। The uncle notes that the greatest threat to his nephew is the company administration in the Europe. When the uncle says to trust that the climate will create Cruz, Marlowe senses the land's hidden evil. এবং সেই আঙ্কেল বলল যে says to trust that the climate will kill Cruz. ক্রুজকে ওখানকার ক্লাইমেটই মেরে দেবে। ক্লাইমেট মানে পরিবেশ, কিন্তু পরিবেশ বলতে কেবলমাত্র এক্সটার্নাল এনভায়রনমেন্ট নয়, এইখানেই একটা প্রেজুডিস আউটলুকের কথা বারবার বহু আফ্রিকান রাইটাররা বলেছেন কনরাড সম্পর্কে। তিনি আফ্রিকান ল্যান্ডস্কেপকে ল্যান্ডস্কেপ অফ হিডেন ইভিল, একটা লুকায়িত খারাপ ইভিলের একটা সোর্স হাউস হিসেবে ডেসক্রাইব করেছেন। Started, he leaps up and frightens the two men who pretend they haven't seen him. এবং startled, he leaps up, মানে মারলো আর কি, leaps up and frightens the two men who pretend they haven't seen him. The next day, the El Dorado expedition disappears into the wilderness. হঠাৎ করে সেই দিনটাই দুটো মানুষ যারা তাকে মানে দেখতে পায়নি হঠাৎ ওখানে এসেছিল, মারলো তাদেরকে খালি একটা ভয় পাইয়ে দিয়েছিল, হঠাৎ করে উঠে একে অপরকে। এবং পরের দিন এই এল ডোরাডো এক্সপিডিশন টিম ওয়াইল্ডারনেস মানে আফ্রিকার ভিতরে যে জঙ্গল তার মধ্যে জার্নি শুরু করবে। স্টেজ সেকশন 2 এর যে প্রথম সেকশন বেসিক্যালি ডেসক্রাইবস অ্যাবাউট দ্য আর্লি স্টেজেস অফ মার্লোস ভয়েজ। মার্লোস ভয়েজের প্রথম দিককার স্টেজ। মার্লো রিলেটস দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিউরেস অফ ট্রাভেলিং আপ রিভার। বুঝতে পারলেন যে যত থাকুক বেটা, যত রিভারের সামনের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে একটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে স্ট্রেস সেটা বুঝতে পারছে। The river and the jungle are mysterious, adversarial, and require a constant taxing attentiveness. Midway through this section, Marlowe digresses to share his philosophy about the potential impact of the wilderness. ফলে এই আফ্রিকান জাঙ্গল, আফ্রিকান নদী একটা অদ্ভুত মিস্টিরিয়াস অ্যাডভার্সেরিয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে মার্লোর কাছাকাছি আসছে। মার্লো তাকে একটা অন্যভাবে ডিসক্রাইব করছে। আমরা একবার একটু টেক্সটটাকে দেখলে খানিকটা বুঝতে পারবো অ্যাটমসফিয়ারটা। একবার একটু টেক্সটের দিকে আমরা নজর দিই। আমরা টেক্সটটা ডাউনলোড করে নিচ্ছি এক মিনিট। এখানে পুরো টেক্সটটাই আছে। বেশ, আমাদের কনরাডের লেখা কিন্তু একটু ডিফিকাল্ট ইন দ্য সেন্স তার ডেসক্রিপশন দেওয়ার ধরন কিন্তু একটু অন্যরকম, মানে ল্যাঙ্গুয়েজটা একটু অনেকে ডিফিকাল্ট বলে। গেল Section 2.
স্যার বলছিলাম আপনি যে কম্পিউটারের যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে স্যার আপনি হ্যাঁ এটা কি থেকে খুলেছেন এটা মানে কি? আমি এটা খুলেছি হচ্ছে আমার একটা ক্র্যাক ভার্সন। এটা হচ্ছে আমার এটা মানে এখানে আমি পিডিএফটাকে এডিটও করতে পারি। এটা হচ্ছে তোমার ফক্সিট ফ্যান্টম পিডিএফ রিডার, ঠিক আছে? আমি এডিট করছি, ধরা যাক এডিট করে আমি এডিট অবজেক্ট অল করে দিলাম। আর এখানে আমি যে কোনো জায়গাতে এখান দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? যা খুশি লিখতে পারবো, সরি বড় হয়ে গেল, ছোট হয়ে গেল, যে কোনো সময় যা খুশি এডিট করতে পারবো যে কোনো সময়। ফলে এই যে এডিটে গিয়ে সরি টেক্সট এডিট, আমি লিখলাম ধরা যাক অরিন্দম ঘোষ, পিডিএফ এর মধ্যে আমি লিখতে পারবো। তো এইটার মধ্যে দিয়ে আমি পিডিএফটাকে এডিটও করি, ঠিক আছে? আমি যে কোনো পিডিএফ এডিট করতে পারি সেই জন্য মানে এগুলো মানে থাকলে এটা সুবিধা হয় যে মানে যে কোনো ইউ ক্যান এডিট এনি পিডিএফ, ইউ ক্যান ডু এনিথিং, এখান থেকে অনেক কিছু করা যায়। সো ইটস আ মানে গুড পিডিএফ রিডার, ফ্যান্টম পিডিএফ রিডার, ওকে? ফ্যান্টম ফক্সিট ফ্যান্টম পিডিএফ রিডার। এটা তুমি মানে এমনি মানে টরেন্টসে গিয়ে এটার মানে ক্র্যাকড ভার্সন ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আর এমনি যেটা ভার্সনটা সেটা 14 দিনের জন্য ফ্রি পাবে, তারপরে আর ফ্রি থাকবে না, ঠিক আছে? আর তোমরা তো অ্যাডোবি রিডার যে কোনো সময় ইউজ করতে পারো, ইটস এ গুড রিডার, ওকে? বেশ, আমরা ফিরে আসছি পড়াশোনার মধ্যে। বেসিক্যালি ইটস আ মানে ডেসক্রিপশন। এইখানটা যেমন মার্লো বলছেন, the earth seemed unearthly. We are accustomed to look upon the shackled form of a conquered monster. We are accustomed to look upon, আমরা কি দেখতে অভ্যস্ত? The shackled form of a conquered monster. আমরা conquered monster, দানব, যাকে খাঁচার মধ্যে ভরে চিড়িয়াখানায় ডিসপ্লে করা হয়। ইংল্যান্ডে তাই হয়, আমরা এক ধরনের কেজেড মনস্টার দেখতে পাই, বাঘ সিংহ জুর মধ্যে, কিন্তু আফ্রিকার তারা সবাই ছাড়া absolutely wild animal, but there you could look at the thing monstrous and free. কিন্তু আফ্রিকাতে তুমি সমস্ত দানবগুলোকে একেবারে ফ্রি ওয়েতে ঘুরতে দেখবে। It was unearthly, এটা পৃথিবী নয়, পৃথিবীর বাইরে, and the men were, no, they were not inhuman. Well, you know, that was the worst of it. This suspicion of their not being inhuman. তারা যে অমানসিকতা নয়, এই যে তারা মানুষ নয় আবার অমানুষ নয়, তারা কি? This kind of suspicion of their not being inhuman, এত কিছুর পরে তারা ইনহিউম্যান নয় কেন? এই জন্যই কনরাডকে একজন হাইলি রেশিয়ালাইজড মানুষ হিসেবে দেখা হয়। বহু লোক কনরাডের বিরাট নিন্দে করেছেন তার লেখার মধ্যে, কিন্তু বেসিক্যালি কনরাড 1899 সালে একজন কলোনাইজারের পার্সপেক্টিভ থেকে আফ্রিকানদের দেখে তার যে পার্সপেক্টিভ তিনি সেটা তার মতো করে ভাষায় লিখতে চেয়েছিলেন, এই ল্যান্ডের মিস্ট্রিটাকে সামনে আনতে চেয়েছিলেন, কিন্তু ভয়ঙ্করভাবে কনরাডকে ক্রিটিসাইজ করা হয়। ইট উড কাম স্লোলি টু ওয়ান, দে হাউলড এন্ড লিপ, এই আফ্রিকানদের কথা বলছে, তারা চেঁচামেচি করে, লিপ করে, অ্যান্ড স্পিনিং এর মতো ঘোরে, অ্যান্ড মেড হরিড ফেসেস, অদ্ভুত মুখাভিনয় করে, মুখভঙ্গি করে। But what thrilled you was just the thought of their humanity like yours. তোমাকে অবাক করবে, তোমার মতোই তারাও মানুষ। ফলে এই ভয়ঙ্কর কথা কিন্তু কনরাড বলেছে যে এরা যে অমানুষ তা নয়, তুমি বারবার তোমার মনুষ্যত্বের সঙ্গে, ইউরোপিয়ান ম্যানহুডের সঙ্গে, ইউরোপিয়ান হিউম্যানিটির সঙ্গে তাদেরকে কম্পেয়ার করতে পারবে না। তুমিও মানুষের লজিক্যাল রিজনিং শেখা একটা ইউরোপিয়ান এডুকেশনে দীক্ষিত মানুষ, আর ওই আফ্রিকান একটা অন্য ধরনের মানুষ, চেঁচাচ্ছে, লাফাচ্ছে, সেটা দেখে কনরাড অবাক। কিন্তু তার মানে এই নয় যে কনরাড আফ্রিকানদের প্রতি এই যে সোকল্ড কোট আনকোট সিভিলাইজড মানুষজনদের কেবলমাত্র ভালো দিকে দেখিয়েছেন না। কনরাড আনলাইক রুডিয়ার্ড কিপলিং জাঙ্গল বুকে যেরকম হোয়াইট ম্যানস বার্ডেন ব্যাপারটা দেখাবার প্রচেষ্টা করেছেন, যে কেমন ভাবে আফ্রিকানদের ইন্ডিয়ানদেরকে এডুকেট করার চেষ্টা করে হোয়াইট ম্যানরা, কনরাড কিন্তু দ্য সেম টাইম অ্যাকচুয়ালি শোন দ্য ডমিনেশন, the hegemonization and the exploitation, ভয়ঙ্কর যে অত্যাচারের রূপ সেটাও তিনি দেখিয়েছেন। ফলে দুটো দিকই দেখাবার চেষ্টা করেছেন কনরাড তার টেক্সটের মধ্যে দিয়ে। এই যে so but what thrilled you was just the thought of their humanity like yours.
the thought of your remote kinship with this wild and passionate uproar. তোমার কোন একটা দূর সম্পর্কে রিলেশন সম্পর্ক, এই কিনশিপ with this wild and passionate uproar, এই পাগলের মতো লোকজন চেঁচাচ্ছে, কিনশিপ মানে আত্মীয়তা, এটা নাচছে চেঁচাচ্ছে ডান্সিং করছে এই আফ্রিকান ওয়াইল্ড অ্যাবরিজিনাল মানুষের সঙ্গে তোমারও দূর দূরত্বের একটা সম্পর্ক রয়েছে। আগলি, ইয়েস, it was ugly enough, but if you were man enough, you would admit to yourself that there was in you just the faintest trace of a response to the terrible frankness of that noise, dim suspicion of there being a meaning in it which you, so remote from the night of the first ages, would comprehend. But হ্যাঁ, আগলি, খারাপ, খুব খারাপ, তুমিও অ্যাডমিট করো ভিতরে ভিতরে তোমার মধ্যে এরকম একটা মানুষের ফেইন্টেস্ট ট্রেস, অল্প খানিকটা অংশ তোমার মধ্যে রয়ে গেছে। সেই প্রাইমোরিয়াল ইনস্টিংক্ট বেরিয়ে আসে তোমার যখন কোনো নিজের মনের গোপন অভিপ্সা মানুষ এক্সপ্রেস করে। সেই জন্যই পৃথিবীতে হলোকস্ট হয়, সেজন্য পৃথিবীতে এতগুলো নাৎসি এতগুলো জিউসদেরকে মেরে দেয়, সেই জন্য রেপ হয়, মার্ডার হয়, মলেস্টেশন হয়, এই প্রাইমোরিয়াল ইনস্টিংক্টের রিসার্ফেসের ফলে। আমরা জানি না সত্যি আফ্রিকানদের এই প্রাইমোরিয়াল ইনস্টিংক্টের ডেসক্রিপশন ঠিক মতো আমাদের কনরাড দিয়েছেন কিনা, আমাদের মানুষ এই ইউরোপিয়ান পৃথিবীতেও আরো বেশি অসভ্য কিনা। কিন্তু কনরাড সামহাউ এই আফ্রিকান মানুষজনদের সঙ্গে একটা ফেইন্টেস্ট ট্রেস্ট, একটা কোনো একটা জায়গাতে তার একটা সম্পর্কের এই মানুষের যে কানেকশন, ইউরোপিয়ান মানুষ এবং আফ্রিকান মানুষের একটা তরঙ্গদ্রাঘিমায় একটা বানমেধার কেন্দ্রবিন্দুতে যেন মিলে যাওয়ার চেষ্টা করছে, সেই বিষয়টা বারবার দেখানোর চেষ্টা করেছে। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ বেশ বেশ। এই যে the mind of man is capable of anything because everything is in it, all the past as well as all the future. মানুষের মনের মধ্যে ভবিষ্যৎ রয়েছে, আবার বর্তমান রয়েছে, আবার পাস্ট অতীত রয়েছে। What was there after all? এই মনের মধ্যে কি আছে? joy, fear, sorrow, devotion, valor, rage, who can tell? আনন্দ, ভয়, দুঃখ, ডিভোশন, সম্পূর্ণরূপে নিজেকে অনুগত করে দেওয়া, rage, anger. But who can tell? But truth strips of its cloak of time. সত্য, মানুষের মনের মধ্যে সত্য আছে, সত্য যেটা সময় থেকে আলাদা, অর্থাৎ মানুষের মনের মধ্যে past, present and future are unifying with one another. Let the fool gape and shudder, the man knows and can look on without a wing. যারা একটু বোকা লোক তারা চেঁচামেচি করুক, shudder করুক, কাঁপুক, সত্যিকারের মানুষ জানে and can look on without a wing, সে বুঝতে পারে তার মধ্যে past, present, future সবকিছু আছে। ফলে এইভাবে কিন্তু আফ্রিকানদের প্রতি একটা অশ্রদ্ধা, আবার ইউরোপিয়ানদের প্রতি এক ধরনের তাদের যে ওয়াইল্ডনেসের প্রতি অ্যাট্রাকশন, তার প্রতি শ্রদ্ধা এবং তাদের এক্সপ্লয়টেশনের প্রতি অশ্রদ্ধা সবই এক্সপ্রেস করেছেন কনরাড। এর ফলে হার্ট অফ ডার্কনেস অ্যাকচুয়ালি বিকামস আ ভেরি ভেরি কমপ্লেক্স নভেল। আমরা এগোচ্ছি। So removed from the comforts of the civilization, stripped of the acquisitions and principles, only a deliberate belief will serve the individual. Removed from the comforts of the civilization, সভ্যতার সমস্ত ধরনের কমফর্ট থেকে মুক্ত হয়ে, completely stripped out of the acquisition, there is no responsibility of the civilization. No one is there to you. তোমাকে দেখার জন্য কোনো লোক নেই। তোমাদের সিলেবাসে লর্ড অফ দ্য ফ্লাইজ আছে? লর্ড অফ দ্য ফ্লাইজ নেই মনে হচ্ছে নাকি? লর্ড অফ দ্য ফ্লাইজ দেখি কি বলছে, না নেই। আচ্ছা, লর্ড অফ দ্য ফ্লাইজ হচ্ছে এই সিভিলাইজেশন থেকে মুক্ত হলে, এটা 1954 সালের গল্প, উইলিয়াম গোল্ডিং এর। কি হতে পারে? Some British boys stranded on an uninhabited island and their disastrous attempt to govern themselves. এবং এই কয়েকজন ব্রিটিশ বয়েস একে অপরকে মারবে, প্রায় খেয়ে ফেলবে। তাদের ভিতরের সিভিলাইজেশন বলে কিছু নেই, সভ্যতা বলে কিছু নেই। হ্যাঁ, একটা ব্রিটিশ এরোপ্লেন crashes on
or near an isolated island in a remote region of the Pacific Ocean. তারপর কি হয় তার গল্প এই একই রকমের গল্প এখানে তো কোনো ধরনের খাবার দাবার কিচ্ছু নেই a lot of the flies এ তোমরা অবশ্যই বিখ্যাত সিনেমা পড়ে গেলাম আমি আমাদের এই রয়েছে বলো কাস্ট অ্যাওয়ে তোমরা দেখেছো কাস্ট অ্যাওয়ে অবশ্যই দেখা উচিত কাস্ট অ্যাওয়ে টম হ্যাঙ্কসের সিনেমা 2000 সালে একটা আইল্যান্ডের মধ্যে বন্দি একজন মানুষ এখনই একই কথাবার্তা কাস্ট অ্যাওয়ে দেখতেই হবে ইটস এ ব্রিলিয়েন্ট সিনেমা কেমন করে মানুষ বাঁচে এই অসভ্যতার মধ্যেও এই টম হ্যাঙ্কস যখন এসছিল আইল্যান্ডের মধ্যে এই অবস্থায় সমুদ্র থেকে বালি ঝেড়ে আর যখন যাবে সে অদ্ভুতভাবে নিজেকে মানে তার চুল হয়ে গেছে সে আর মানুষ নেই আগুন জ্বালাতে শিখছে তার গল্প কাস্ট অ্যাওয়ে ইটস এ ব্রিলিয়েন্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট মুভি সে প্রায় 6 মাস এই আইল্যান্ডে থাকছে ফলে সিভিলাইজেশন অ্যান্ড আউটসাইড সিভিলাইজেশন এই যে বাইনারি এই বাইনারি নিয়ে বহু লোকে কাজ করেছে এবং তারই রিফ্লেকশন আজকে তোমরা এই হার্ট অফ ডার্কনেস দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ওয়ার্ক অন দিস উইনার অফ দ্য সিভিলাইজেশন অ্যান্ড বিয়ন্ড সিভিলাইজেশন সভ্যতা কাকে বলে সভ্য এবং অসভ্যের মধ্যে বর্ডার লাইনে কতটা দূরে একে অপরে এগোচ্ছি 50 miles below the inner station the steamer arrives at a hut where Marlowe and his fellows find a pile of the stacked wood 50 মাইল দূরে ইনার স্টেশন থেকে মার্লো এবং তার ফেলোরা একটা পাইল অফ দ্য স্ট্যাকড উড পেলো মানে কাঠ পেলো a note that reads wood for you তোমাদের জন্য কাঠ hurry up approach cautiously সাবধানে যাও এই বারবারই বলছি Marlowe's novel is less a novel about facts and information less a novel about the incidents it is more a novel about the psychological coping it's a psychological journey and they also find a copy of the book entitled An Inquiry into Some Points of Seamanship সত্যিকারের বড় নাবিক হতে গেলে কি কি কাজ করতে হয় with annotations in the margins এই বইটা মারলো পেলো the station manager suspects that the book and the heart belong to an intruder যে ভিতর থেকে মানে বাইরে থেকে এসে ঢুকেছে ইন্ট্রুড করেছে who is stealing ivory in the region যে রিজিয়ন থেকে আইভরি চুরি করে নিয়ে যাচ্ছে তার কথা সেরকম একটা লোকের হয়তো এই বইটা বলে ইমাজিন করছে এর পরের সেকশনের নাম হচ্ছে the fog and the attack Marlowe is frustrated that they must stop 8 miles below the inner station 8 মাইল আগে তাদেরকে স্টপ করতে হবে and so close to goods because night is falling and they have been warned to caution তাকে বলা হচ্ছে সামনে এগোবে না in the morning a dense fog prevents the steamer from lifting anchor পরের দিনে তার স্টিমারটা অ্যাঙ্কার তুলতে পারছে না কারণ বিরাট বড় একটা dense fog চলে এসেছে the passengers hear a cry of immense sorrow that convinces the white passengers that they are in danger of attack হঠাৎ করে একটা কান্নার ডাক শুনতে পাচ্ছে বলছে না এটা কান্নার নয় এটা অ্যাটাকের ডাক আফ্রিকান উপজাতিরা আক্রমণ করবে however the native crew views the people who have made the cry as a potential source for the food তারা খাদ্যের জন্য আক্রমণ করছে বলে নেটিভ পিপলরা বললো their leader asked to catch the people on the bank to eat them the leader বলেছে লোকজনকে নিয়ে এসো এসে তাদেরকে জ্বালিয়ে জীবন্ত খাবে Marlowe digresses to comment on the crew's self-restraint for their hungry and could easily overwhelm the whites aboard the vessel Marlowe খানিকক্ষণ কথা বললো ক্রিউ এর যে মেম্বারদের সেলফ রেস্ট্রেন্ট দেখে তারা তো হাংরি তারা তো মানুষ খেতে পারতো মানে তারা তো আফ্রিকান একটা বড় অংশ কিন্তু না তারা খাচ্ছে না Finally, the steamer resumes its trip upriver until Marlowe sees the crewman suddenly throw himself on the deck and realizes that the steamer is being attacked with arrows. হঠাৎ করে মার্লো দেখলো স্টিমারের যে আফরিভারে যখন যাচ্ছে ক্রিউম্যান লাফিয়ে পড়লো ডেক থেকে এবং বুঝতে পারলো না আসলে লাফানো নয় তাকে অ্যাটাক করা হয়েছে অ্যারো দিয়ে সে পড়ে গেছে The pilgrims open fire and their rifles and the helmsman abandons the wheel to use his rifle. The helmsman যে এটাকে নিয়ে যায় চালিয়ে সে রাইফেল চালাচ্ছে
ফলে উপজাতি এবং those who are Europeans তাদের ডাইরেক্ট লড়াই as the steamer swings dangerously in the river, smoke from the gunfire prevents Marlowe from navigating. Marlowe চালাতে পারছে না কারণ গানফায়ার থেকে তো স্মোক দেখতে পাচ্ছে না. He steers close to the bank, কোনোভাবে ব্যাংকের কাছে আনলো, and the helmsman is mortally wounded. যে মেইন চালাতো, যে ক্যাপ্টেন, the steerer, সে mortally wounded প্রায় মারা যাচ্ছে. Finally Marlowe sounds the boat's steam whistle and the attackers flee. এরপরে এটা ঘটলো, এতক্ষণ বন্দুকের শব্দ হলো না, কিন্তু বোটের স্টিম হুইসেলে তারা পালালো. When a pilgrim mentions that Kurz is probably dead, একজন পিলগ্রিম বলল কুর্জ মনে হয় মারা গেছে. 2. Marlowe realizes that he is sorry that he might never have a chance to hear the Kurz's voice, or the Kurz কোনোদিন সে শোনার আগ্রহ, শোনার তার সৌভাগ্য হবে না, কিন্তু জানবো কুর্জ তখনো বেঁচে রয়েছে. এবং এই যে ঘটনাগুলো আক্রমণ করাচ্ছে ইউরোপিয়ানদের বিপক্ষে, এটা কুর্জি করাচ্ছে, নিজে একটা অ্যাবসলিউট মনোপলি অন দিস প্লেস, এই জায়গাতে নিজের একটা মনোপলি এস্টাবলিশ করার জন্য, যাতে আইভরি ট্রেডিং কেবলমাত্র সেই করতে পারে আর অন্য কেউ নয়. Then again Marlowe's digression and characterization of the Kurz, এখানে ক্রুজের চরিত্র সম্পর্কে মার্লো খানিকটা কথা বলবে. When one of the listeners on the Nil, এই নীল যে জাহাজ, অর্থাৎ একেবারে প্রথম স্টেজে ফিরে এসেছি, একেবারে গল্পের শুরুতে কেউ একজন জিজ্ঞেস করলো, expresses some skepticism as Marlowe speaks of his emotions. তুমি তোমার ইমোশন নিয়ে কথা বলছো. Marlowe argues that the listeners on the boat cannot understand the experience. বললো যে অভিজ্ঞতা তোমরা বুঝতে পারবে না যারা যাওনি. He then alludes for the first time the object of Kurz's affections. A woman Kurz refers to as my intended. যে ডায়েরিটা পড়ছে মারলো, বারবার সেই চিঠিতেই মাই ইন্টেন্ডেড কথাটা রয়েছে. ইন্টেন্ডেড মানে আমি তাকে ভালোবাসি, মাই আইডিয়াল. After describing Kurz's physical bearing, his philosophy of consumption, Kurz believes that everything belongs to him. গোটা পৃথিবীতে সবই তার. And his life before he came to Africa, Marlowe tells of a report that Kurz composed for a philanthropic society. Philanthropic মানে যারা দান ধ্যান করে তাদের জন্য Kurzের রিপোর্ট তৈরি করেছে. সেই রিপোর্টটা মার্লো পড়েছে, and that is actually the source of Marlowe's knowledge about Kurz. An eloquent text that moves Marlowe with its message of bringing civilizing forces to Africa, যেটা মার্লোকে আফ্রিকানদের কে সভ্য করার দিকে এনেছে. However, at the end of the report, Kurz scrawled, exterminate all the brutes. কিন্তু শেষ দিকে Kurz লিখেছে, exterminate all the brutes. Brutes মানে যারা অসভ্য, তাদের সবাইকে শেষ করে যাও. যারা ব্রুটিশ পিপল, যারা আফ্রিকান পিপল, তাদেরকে শেষ করে দাও, তাদেরকে এখানেই মেরে ফেলো. The helmsman's funeral and arrival at the inner station. এর পরের সেকশন Marlowe resumes the Congo narrative and recounts his disposal of the helmsman's corpse into the river. Helmsman মারা গেল, তার কর্পসটাকে তার রিভারে ফেলে দিল, and his profound guilt at the man's death, তার মৃত্যুতে তার ভিতরে যে profound guilt. After the debacle of the attack, station manager suggests that they run to the central station, but Marlowe sees that they have arrived at the inner station. বলো না, টাইম নেই, আমরা inner স্টেশনে চলে এসেছি. An enthusiastic young man whom Marlowe characterizes as a Harley Quinn. এর পরে আমরা একটা চরিত্র পাবো, তার নাম হচ্ছে Harley Quinn. Any idea who is a Harley Quinn? কার কোনো আইডিয়া রয়েছে Harley Quinn কে বা কারা? Harley Quinn, HARLEQUIN. স্যার, হার্লি কুইন তো এক ধরনের বেবি হয়. রাইট একজন বেবি. আর আমরা এক্সাক্ট মানে এটা দেখলেই বুঝতে পারবো হার্লি কুইন. সেটা মানে বেবি কনসেপ্ট তো আলাদা. হার্লি কুইন basically it's a traditional stock character in African slave narrative. Slave আমরা পরবর্তীকালে বিভিন্ন
স্লেভ জ্যামাইকান স্লেভ ন্যারেটিভ আর অনেক কিছু পাবো মানে আমরা আমাদের অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি সিলেবাসে রেকমেন্ড করা হয়। ফলে হার্লি কুইন ইটালিয়ান আরলেচিনো, it's actually a comedy dealer character, witty gentleman's valet and a capricious swain of the serving maid, মানে তার capricious মানে ধরা যাক আমরা দেখি যে কোন একটা জেন্টলম্যানের সঙ্গে তার যে কম্প্যানিয়ন যে স্লেভ, তো সেই রকম ভাবেই এখানে হার্লি কুইন had become a faithful, valid, patient, credulous and amorous character who was very much appeared in the African slave. The black mask and originally ragged costume are sometimes attributed to the earlier depictions of the African slave. The African slave দের যে প্রথম দিকে ডেসক্রিপশনে এই হার্লি কুইন দের ইউজ করা হতো as a stock character, মনে থাকবে। So it's an African slave basically in this second section. So Marlowe characterizes as Harley Quinn greets the steamer, একটা করে slave কে দেখতে পেল, African slave, a Russian, the man had abandoned his heart and left wood for the steamer. একটা রাশিয়ানের সঙ্গে পরিচয় হলো, এই রাশিয়ান মানুষটা তার সে নেই, সে তার হার্টটাকে অ্যাবান্ডন করে চলে গেছে এবং লেফট উড ফর দ্য স্টিমার, স্টিমারের জন্য কিছু কাঠ রেখে গেছে। So when Marlowe returns his book, the Russian rejoices. রাশিয়ানের সেই বইটা মার্লো রিটার্ন করে, যে বইটা সে এনেছিল। He tells Marlowe that the boat's steam whistle will protect them from any attack. Its steam whistle-টা যে কোনো জায়গা থেকে অ্যাটাক করবে, কারণ ওটাকে ভয় পায় আফ্রিকানরা। And he then recounts his past and life in Africa, concluding that Kurtz has enlarged his mind. তার মনটাকে খানিকটা বৃদ্ধি করতে ক্রুজ সাহায্য করেছে। আমরা সেকেন্ড সেকশন শেষ করলাম, আমরা চলে এসেছি থার্ড সেকশনে। আজকে আমি আর থার্ড সেকশনের দিকে যাচ্ছি না, আজকে আমরা দুটো সেকশনই পড়লাম। থার্ড সেকশন খুব বেশি বড় নয়, এর পরের দিন আমরা থার্ড সেকশন শেষ করব এবং অবশ্যই হার্ট অফ ডার্কনেসের যে থিম, ইম্পর্টেন্ট থিমগুলো নিয়ে ডিসকাস করব। আমরা থিমগুলো নিয়ে আগেও ডিসকাস করেছি, ইম্পেরিয়ালিজম এন্ড অপারেশন, প্রিজুডিস, ডিহিউম্যানাইজেশন, এই এবং হিস্টোরিক্যাল ওভারভিউ যেটা আমরা দেখছিলাম। ফলে এই যে ডিহিউম্যানাইজিং নেচার অফ দ্য আফ্রিকান পিপল, তার যে সাইকোলজিক্যাল ন্যারেটিভ, সেটাই কিন্তু মার্লো এই টেক্সটের মধ্যে বারবার দেখানোর চেষ্টা করেছেন। এই যে রিভারে যেতে যেতে বলছেন, I was looking down at the sounding pole and feeling much annoyed to see at each try a little more of it stick out of the river. When I saw my poleman leaves up the business suddenly and stretch himself flat on the deck without even taking the trouble to haul his pole in. A pole মানে সাউন্ডিং পোল আর কি, মানে যেটা আর কি নদীর তলায় থেকে খানিকটা বেরিয়ে থাকে, যেটা দিয়ে জলের গভীরতা মাপে এই স্টিমার। এবার এই যে জলের গভীরতা, ইট ইজ অ্যাকচুয়ালি শোয়িং দ্য সাইকোলজিক্যাল ডেপথ অফ দ্য হিউম্যান মাইন্ড, কতটা গভীর সেটা কি মানা সম্ভব। ফলে বারবারই আমরা দেখব এখানে সাইকোলজি এবং তার সঙ্গে সঙ্গে টেক্সট একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা একটু সিনেমার কয়েকটা অংশ দেখে শেষ করব এই জার্নির একেবারে মাঝামাঝি জায়গায় সিনেমাটা আছে। এই যে এটা হচ্ছে বোটের মধ্যে দিয়ে জার্নিটা, এই জার্নিটা কিন্তু অনেকটা এর মধ্যে রয়েছে। আমরা এটা কিন্তু দেখছিলাম, এই যে উইলার মারলো, গুলি করছে পাগলের মতো। It's not an action movie, it's actually a psychological narrative. যেটা তারা হার্লি কুইনের ক্যারেক্টারটা, একজন মারা গেছে, এই যে বোটের লোকটা, সে মারাই যাবে এবং এই করে তারা বোট নিয়ে আস্তে আস্তে ইনার স্টেশনের মধ্যে যাবে। যত যাবে ভিতরের সাইকোলজিক্যাল ন্যারেটিভটাকে সে ডিসক্রাইব করবে। ইটস আ সিনেমা। দেখো সিনগুলো দেখো, শুধুমাত্র চোখের অংশ। যখন ব্র্যান্ডোর আর্মির সঙ্গে লড়াই চলছে সেই জায়গাতে কনস্ট্যান্ট লড়াই চলবে এবং আমরা একেবারে শেষ দিকে দেখবো অ্যাকচুয়ালি ব্র্যান্ডোকে মানে মারবে এবং ব্র্যান্ডোর এখানে মানে অভিনয়, এই যে ব্র্যান্ডো
এই একে বন্দি করে রেখে দেবে উইলারকে, এবং তখনই উইলার পালাবে এবং এখানে উইলার গিয়ে ব্র্যান্ডোকে মারবে। এই গোল্ডেন বাউ, দ্য রিচুয়াল টু রোম্যান্স, কিএস এরিয়াতে সোর্স বুক ওয়েস্টল্যান্ডে মিথ নিয়ে কোনোভাবে এখান দিয়ে পালাই। যে ব্র্যান্ডোর চরিত্রটা ব্রিলিয়েন্ট, টাক মাথার খালি কয়েকটা অংশ দেখা যাচ্ছে। তোমরা এই মুভিটা পুরোটা দেখলে এর পুরো আশ্লেষটা খানিকটা বুঝতে পারবে। আমি অল্প অল্প করে দেখাচ্ছি বলে খানিকটা রস থেকে বঞ্চিত হচ্ছে তোমরা। এবং সে কোনোভাবে ঢুকবে, এই যে ইয়াং ওম্যানটা এ সেদিনের স্যাক্রিফাইস, ব্র্যান্ডো তাকে স্যাক্রিফাইস করা হবে সেদিনকার জন্য। যে ব্র্যান্ডোকে দেখতে পাচ্ছি আমরা, গডফাদারের অসাধারণ অভিনয়। উইলার কোনোভাবে তার হাতটা থেকে মুক্ত হতে পারবে এবং সেখান থেকে পালিয়ে গিয়ে এই এরা সেদিনকার জন্য সেলিব্রেট করছে। এবং অদ্ভুত একটা রাশিয়ান মন্তাজের সিন দেখবে, এখানে ব্র্যান্ডোকে মারবে, তার মাথাটাকে মানে ধর থেকে আলাদা করবে, আর এখানে এই ষাঁড়টাকেও বলি দেওয়া হবে। এই থিম অফ দ্য স্যাক্রিফাইস। তাই যে এইভাবে নিজের মুখ তুলে আস্তে আস্তে এই ধোঁয়ার মধ্যে দিয়ে দিয়ে এসে উইলার মারবে ব্র্যান্ডোকে। এইখান দিয়ে পেছন দিকে আসবে, মন্দিরের ভেতরে ঢুকবে এবং ঢুকে এই ব্র্যান্ডোকে মেরে ফেলে। এই যে ষাঁড়ের বলি দেওয়া হচ্ছে, এটা তখনকার দিনে ব্যান করেছিল দেখানো, ঠিক আছে? এবং সেইভাবে কে মারবে। এই দুটোকে একসঙ্গে মানে এই ষাঁড়ের বলির মধ্যে দিয়ে দেখানো হলো যেন ব্র্যান্ডোরও ডেথ হলো, ক্রুজের ডেথ হলো। আর কিন্তু এই নভেলের মধ্যে ক্রুজের ডেথ দেখানো হয়েছে অ্যাজ ইফ ডার্কনেস দিনের পর দিন ভিতরের মধ্যে ঢুকিয়ে নিজের মধ্যে ডার্কনেস প্র্যাকটিস করতে করতে ক্রুজ মারা গেল। আর ন্যাচারাল ডেথ ইন দ্য অ্যাপোক্যালিপস নাও ইট ইজ অ্যান আনন্যাচারাল ডেথ। আমরা পরের সেকশন যখন পড়বো, সেকশন 3, তখন আমরা দেখবো। তাহলে আজকে আমরা দুটো সেকশন পড়ে ফেললাম, এর পরের দিন সেকশন 3 শেষ করে থিম শেষ করে আমরা হার্ট অফ ডার্কনেস শেষ করব। কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো। এনি কোয়েশ্চেনস? কোনো প্রশ্ন আছে? স্যার হার্লে কুইন যেটা বললেন ওটা ইটালিয়ান কি কি বুঝতে পারলাম না। The Italian word was, আমি স্পেলিংটা বলে দিচ্ছি, আরলেচিনো, ARLECCHINO, আরলেচিনো। সিসি মানে চয় চয়ে ইটালিয়ানে, তো আরলেচিনো এবং ফ্রেঞ্চ আরলে কুইন বলা হয়, আর ব্রিটিশে হার্লি কুইন। It's basically one of the principal stock characters of the Italian commedia dell'arte. তোমরা জানো একটা স্পেসিফিক ফর্ম অফ দ্য কমেডি ইটালিতে প্রথম শুরু হয় এবং সেখানেই হার্লে কুইন ক্যারেক্টার দেখানো হয়, একটা স্টক ক্যারেক্টার who is from the African, who is generally an African slave, এবং এখানেই হার্লে কুইন চরিত্রটাকে ডিসক্রাইব করা হয়েছে। আমরা যদি একবার দেখি এই নভেলে কোন কোন চরিত্র রয়েছে, বেসিক্যালি কোন কোন ক্যারেক্টার রয়েছে, তাহলে দেখবো রয়েছে চার্লি মার্লো, the main narrator, captain of the steamer of the Congo River. রয়েছে director of the companies, lawyer and accountant, captain and the passengers who aboard the Nile anchored on the Thames River outside of the London. Director of the companies, lawyer এবং accountant যারা এই গল্পটা শুনছে মারলো, তারা রয়েছে নীলে, লন্ডনে নীল বলে যে স্টিমারটা, সেখানে রয়েছে an unnamed listener who is the narrator of the French story, perhaps Marlowe himself. রয়েছে কোম্পানি অ্যাকাউন্টেন্ট, কোম্পানি বুককিপার, পোস্টাল সেটেলমেন্ট ইন আফ্রিকাতে সে কোম্পানির বুককিপার, রয়েছে স্টেশন ম্যানেজার, কোম্পানির যে এমপ্লয়ি and the manager of the central station, রয়েছে স্টেশন ম্যানেজারস আঙ্কেল who is the leader of the El Dorado exploration expedition, এবং রয়েছে ক্রুজ, ম্যানেজার অফ দ্য ইনার স্টেশন, এবং রয়েছে যার কাছে একেবারে শেষেই যাবে, ইন্টেন্ডেড অফ দ্য ক্রুজেস বিলাভেড who lives in Europe, যার কাছে মার্লো যাবে, গিয়ে ক্রুজের মৃত্যুর কথা বলবে, কিন্তু কেমন করে মৃত্যু হয়েছে, কোন সিচুয়েশনে ছিল, সেসব কিছু বলবে না। So these are the characters of Heart of Darkness. ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে রেকর্ডিং অফ করছি এখানে আপাতত আজকে, আবার আমরা ফিরে আসবো পরশু দিনকে, এটাকে শেষ করবো আমরা হার্ট অফ ডার্কনেস।